অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে হু হুইচ দ্যাট এর আগে যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে এই যে হু হুইচ দ্যাট এর আগে যে ওয়ার্ডটা থাকে এটাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টটা যদি ব্যক্তি হয় তাহলে লিখবা হু, এই অ্যান্টিসিডেন্টটা যদি তোমার বস্তু হয় তাহলে লিখবা হচ্ছে হুইচ অথবা দ্যাট। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইংলিশ বুস্টারে। তো যদি তুমি এইচএসসি লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এই ক্লাসের মধ্যে তোমাদের প্রোনাউন রেফারেন্সের একটা ক্লাস অলরেডি হয়েছিল, দ্বিতীয় ক্লাস হচ্ছে প্রোনাউন রেফারেন্স, আজকের ক্লাসটা হচ্ছে দ্বিতীয়। তো এই ক্লাসটা যারা প্রথম ক্লাসটা করছো তারা অবশ্যই দ্বিতীয় ক্লাসটা করে নিবা। দেখো, প্রনাউন রেফারেন্সের আমরা বেসিক কিছু কথাবার্তা প্রথম ক্লাসে বলছিলাম। একটু তোমাদেরকে যদি বলি যে প্যাসেজ কোন বিষয় নিয়ে লেখা হচ্ছে সেটা বুঝতে হবে। প্রনাউন রেফারেন্স তুমি যখন সলভ করবা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমাকে, ঠিক আছে? প্রথম হচ্ছে কোন বিষয় নিয়ে কথা বলতে সেটা তোমাকে খুঁজে বাইর করতে হবে, আর নয়তো তো তুমি প্রনাউনের ব্যাপারটা আসলে বুঝবা না। পরে দেখো 50 সম্পূর্ণ প্যাসেজটা পরে 5টা নাউন অথবা প্রনাউন যে ভুল ব্যবহার করা থাকবে এটা তুমি বাইর করতে হবে। তারপর হচ্ছে আনক্লিয়ার অথবা রং যে প্রনাউন, নাউন অথবা প্রনাউনের কি করতে হবে? সঠিক ব্যবহার করতে হবে, অর্থাৎ 5টা ভুল বের করবা। এগুলো হচ্ছে আনক্লিয়ার থাকবে অথবা রং থাকবে, তাইলে তুমি কি করবে? উত্তরে নাউন লিখতে পারো অথবা প্রনাউনও লিখতে পারো, কিন্তু এটা অবশ্যই নিয়ম বুঝে। একই প্রনাউন যদি একবার ঠিক করো এটা কিন্তু আবার দ্বিতীয়বার ক্লিয়ার বা কারেক্ট করার দরকার নেই। 5 নাম্বার বললাম হচ্ছে প্রনাউনের প্রকারভেদ এবং এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। 6 নাম্বার হচ্ছে আগে সেন্টেন্সের অবজেক্টকে নির্দেশ করলে পরে সেন্টেন্সে কি বানাইতে হবে? এটাকে সাবজেক্ট বানাইতে হবে। তো প্রথম ক্লাসে আমরা প্রনাউনের ব্যবহারের মধ্যে এই যে সাবজেক্টিভ প্রনাউনের ব্যবহারগুলো দেখছি, হ্যাঁ। তারপর হচ্ছে অবজেক্টিভ প্রনাউনের ব্যবহারগুলো দেখছি, পজিটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার দেখছি, পজিটিভ প্রনাউনের ব্যবহার দেখছি। জাস্ট এই 4টা রুলস পড়ার মাধ্যমে কিন্তু আমরা যশোর বোর্ড 2017 সালে আসা একটা বোর্ড কোশ্চেন কমন করেছিলাম, তাই না? তো আজকে আমরা কি করব দেখো, আজকে আমরা এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়ব, রিলেটিভ প্রোনাউন পড়ব, তার হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহার দেখব, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার দেখব, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, আর একটা হচ্ছে লাস্ট ইনডিফিনিট প্রোনাউন। এর মধ্যে কিছু আছে পরীক্ষায় আসে না, লেস ইম্পর্টেন্ট, তারপর আমরা একটু জেনে নিব এগুলা। দেখো, তো আজকে আমাদের শুরু হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো এগুলো আগে তোমাকে বুঝতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন হইছে মাই সেলফ, অর্থাৎ যেটা আই থেকে সৃষ্টি হয়েছে। আওয়ার সেলফস, এটা হচ্ছে উই থেকে আসছে, আওয়ার সেলফস। ইউ থেকে আসছে ইউর সেলফ, হি থেকে আসছে হিম সেলফ, শি থেকে আসছে হার সেলফ, ইট থেকে আসছে ইট সেলফ, দে থেকে আসছে দ্যাম সেলফস। এগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন তোমাকে জানতে হবে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমরা কখন ব্যবহার করব। দেখো, অবজেক্ট অবস্থানে বসে, ঠিক আছে? সাবজেক্ট অবস্থানও মাঝে মাঝে বসতে পারে, সাবজেক্ট না মানে হচ্ছে সাবজেক্টের পরে, ভার্বের আগে, ঠিক এই ভার্বের আগে এবং সাবজেক্টের পরেও বসতে পারে, কিন্তু সাবজেক্ট হিসেবে বসবে না। তো এগুলো অবস্থান সাধারণত অবজেক্ট অবস্থানে বেশি বসে। মনে রাখতে হবে সেন্টেন্সের সাবজেক্টিভ প্রোনাউন অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। এখন এই জিনিসটা বোঝার জন্য তোমাকে একটি এক্সাম্পল দেখতে হবে, খেয়াল করো। এখানে বলছে দেখো, এটা মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করে আমরা সেন্টেন্সের যে প্রোনাউনটা আছে, সাবজেক্টটা আছে, ওই সেন্টেন্সের সাবজেক্ট বা প্রোনাউন অনুসারে আমরা এগুলো ব্যবহার করতে হয়। খেয়াল করো, আই ডিড দ্য ওয়ার্ক, প্রথমত আমরা এই লাইনটা পড়তে হবে, তাইলে তারপরে ভুলটা বাইর করতে হবে। আই ডিড দ্য ওয়ার্ক হারসেলফ। আচ্ছা দেখো, কাজ করছে কে? আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি বা করেছিলাম, আমি কাজটি করেছিলাম। হারসেলফ, হারসেলফ কি হবে? হারসেলফ তো মানে শিকে বুঝায়, তো আমি নিজেই কাজটি করেছিলাম। তাইলে এখানে নিজে মানে কি হারসেলফটা কি একটা ভুল ব্যবহার, তাই না? তার মানে এখানে আমরা রেড করব, এটা হচ্ছে ভুল। এখন এই হারসেলফের পরিবর্তে কি লিখতে হবে? হারসেলফের পরিবর্তে লিখতে হবে, যেহেতু আই আছে, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাই সেলফ। তাহলে তোমাকে এটা মুখস্থ রাখতে এবং ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এখানে আসলে লেখার কথা ছিল আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ। তো তুমি এখানে যে
মাই সেলফটা হার সেলফটা লেখা আছে, এটা কিন্তু উঠাই দিবা, তাই না? তো আমরা প্রথমে ভুলটা বাইর করলাম, তারপর এটা উঠাইয়া সঠিক ব্যবহার করলাম, অর্থাৎ আই ডিড দ্য ওয়ার্ক মাই সেলফ, আমি নিজে কাজটি করেছিলাম। পরে দেখো শি মেড দ্য প্রেজেন্টেশন হিমসেলফ। দেখো এখানে বলতেছে শি, তো শি এর রিফ্লেক্সিভ প্রনাউন হয়েছে কি হার সেলফ, কিন্তু এখানে লেখা আছে কি হিমসেলফ, তার মানে এটা ভুল। এটা কি ভুল, যেহেতু এখানে শি আছে, হ্যাঁ, শি থাকার কারণে আমরা কি করব, শি থাকার কারণে আমরা এখানে এই যে এখানে হিমসেলফের পরিবর্তে লেখা হচ্ছে হার সেলফ, হার সেলফ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে আই ছিল দেখে আমরা কি ব্যবহার করছি, আই ছিল দেখে লিখছি হচ্ছে মাইসেলফ। 2 নাম্বার নিয়মটা দেখো, রিলেটিভ প্রনাউন। তোমাকে আগে জানতে হবে রিলেটিভ প্রনাউন কোনগুলা। দেখো রিলেটিভ প্রনাউন অনেকগুলাই আছে, কিন্তু সবচাইতে বেশি ব্যবহার হয় হচ্ছে হু, তারপর হচ্ছে হুইচ এবং হচ্ছে দ্যাট। এখন হু হুইচ দ্যাট কখন ব্যবহার করবা খেয়াল করো, ব্যক্তি বুঝালে কি ব্যবহার করবা হু, আর যদি বস্তু বুঝায় তাইলে কি ব্যবহার করবা হুইচ অথবা দ্যাট। তার মধ্যে হুইচটা ব্যবহার করছে সবচাইতে বেশি গ্রহণীয়, ঠিক আছে? সবচাইতে বেশি গ্রহণীয় কি বস্তু, বস্তু বুঝালে হুইচ ব্যবহার করা, দ্যাট ব্যবহার করলে হবে। কোনো কোনো জায়গায় আসলে বলে যে ব্যক্তির পরিবর্তে কি ব্যবহার করা যায়, দ্যাট ব্যবহার করা যায়। তো জাস্ট এটা মনে রাখো, ব্যক্তির পরিবর্তে হু বসাবা আর বস্তুর পরিবর্তে হুইচ অথবা দ্যাট বসালেও হয়। তো দেখো, অর্থাৎ এটা হু হুইচ দ্যাট এর আগে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। কি থাকবে? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে হু হুইচ দ্যাট এর আগে যে ওয়ার্ডটা থাকবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে এই যে হু হুইচ দ্যাট এর আগে যে ওয়ার্ডটা থাকে এটাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টটা যদি ব্যক্তি হয় তাহলে লিখবা হু, এই অ্যান্টিসিডেন্টটা যদি তোমার বস্তু হয় তাহলে লিখবা হচ্ছে হুইচ অথবা দ্যাট। আবার মাঝে মাঝে বলা হয় যে যেখানে তোমার হু হু ব্যবহার করা যায় না সেখানে তুমি দ্যাটও ব্যবহার করতে পারো ব্যক্তি অথবা বস্তুর ক্ষেত্রে। যাই হোক, তোমার এখানে এটা প্যারা নেওয়ার দরকার নাই, তুমি যেহেতু এখানে প্রনাউনের ব্যবহার করবা, জাস্ট মনে রাখবা ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুইচ। দেখো, দিস ইজ দ্য পেন হু আই লস্ট ইয়েস্টারডে। দেখো দিস ইজ দ্য পেন, এই যে দিস ইজ দ্য পেন তারপর লেখা আছে হু, তার মানে এটা বুঝলাম হচ্ছে হুটা হচ্ছে আমাদের একটা কি রিলেটিভ প্রনাউন। এবার দেখো এর আগে যেটা থাকে, হু হুইচ দ্যাট এর আগে যেটা থাকে এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি লেখা আছে? পেন। কি লেখা আছে? পেন। তো খেয়াল করো এখানে পেনটা কি ব্যক্তি নাকি বস্তু? এটা হচ্ছে একটা বস্তুবাচক, তো কিন্তু লেখা আছে কি হু, তার মানে এটা ভুল। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যখন অ্যান্টিসিডেন্টটা দ্বারা কি বুঝাবে, অ্যান্টিসিডেন্টটা দ্বারা যখন বস্তু বুঝাবে তখন কিন্তু আসলে আমরা কি ব্যবহার করতে পারি? হুইচ ব্যবহার করতে হয়। এখানে আমরা লিখবো হচ্ছে হুইচ। কি লিখবো? হুইচ। এখান থেকে কি বাদ দিতে হবে? এখান থেকে বাদ দিতে হবে তোমার হু, ওটা বাদ দিয়ে দিতে হবে, যেহেতু এখানে কি বুঝাইছে? পেন বুঝাইছে। তারপরে দেখো হুইচ আর লস্ট ইয়েস্টারডে। 2 নাম্বার, হি ইজ দ্য বয় হুইচ ইজ ভেরি মেরিটোরিয়াস। দেখো হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, তার মানে আমরা এখানে মার্ক করতে পারি এখানে হচ্ছে ভুল, এটা হচ্ছে একটা কি ভুল ব্যবহার, তো আমরা এটা রেড মার্ক করলাম। এর আগে দেখো এখানে লেখা আছে বয়, বয়টা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট, বয়টা কি অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট দেখো বয় যদি অ্যান্টিসিডেন্ট হয় তার মানে ব্যক্তি বুঝাচ্ছে, আর ব্যক্তি বুঝালে আমাদের ভুল লেখার কথা ছিল, কিন্তু আমরা এখানে লিখছি কি হুইচ, তার মানে এটা একটা ভুল। এখন কি লিখতে হবে? লিখতে হবে হচ্ছে হু, হু ইজ ভেরি কি, হু ইজ ভেরি মেরিটোরিয়াস। তুমি কিন্তু এটা লেখার সময় হুইচটা বাদ দিয়ে দিতে হবে, লেখা যাবে না। হি ইজ দ্য বয় হু ইজ ভেরি মেরিটোরিয়াস। পরে দেখো, দ্য গার্ল হুইচ ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর ইজ মাই লিটল সিস্টার। খেয়াল করো এখানে হুইচটা হচ্ছে কি অর্থটা যদি বলো, দেখো দ্য গার্ল মেয়েটি যে কিনা দাঁড়ায় আছে কি ইন ফ্রন্ট অফ দ্য স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে, ইজ মাই লিটল সিস্টার, আমার ছোট বোন। দেখো এখানে দ্য গার্ল হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট, খেয়াল করো অ্যান্টিসিডেন্ট কি গার্ল, তাহলে ব্যক্তি, কিন্তু এখানে দেখো রিলেটিভ প্রনাউনটা কি দিয়েছে হুইচ, তার মানে এটা কি বলতো ভুল প্রয়োগ। তার মানে আমরা এখানে হুইচটা উঠে কি লিখতে হবে বলতো
এখানে লিখতে হচ্ছে ব্যক্তি যেহেতু, তাহলে হু। হু হু ইজ হু ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর ইজ মাই লিটল সিস্টার। পরে দেখো ইন্টারগেটিভ প্রনাউন। ইন্টারগেটিভ প্রনাউন আসলে ব্যবহার কম, ঠিক আছে। তারপরে একটা দেখাই দিচ্ছি, দেখো এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রনাউন। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হ্যাঁ, হুম, হুজ, হাউ, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রনাউন। সাধারণত আমরা শিখছি, হ্যাঁ, ব্যক্তি বুঝাইলে হু, হু বসে, বস্তু বুঝাইলে হুইচ বসে, তাই না? আর হোয়াট কি অর্থ হোয়াট বসে, সম বুঝাইলে হোয়েন বসে, স্থান বুঝাইলে হোয়ার, আর কারণ বুঝাইলে হোয়াই। তো এগুলো আসলে ব্যবহার কম। দেখো, হু পেন ডু ইউ ওয়ান্ট, দেখো তো এখানে কি লেখা আছে, পেন। পেন তো কি কলম, তাই না? তো এখানে আমরা এই নাউনটা অনুসারে এখানে ইন্টারোগেটিভ প্রনাউনটা ব্যবহার করতে হবে। এখানে লেখা আছে দেখো পেন, পেন তো একটা বস্তু, তাই না? তো যেহেতু এখানে এটাকে বস্তুবাচক বোঝাচ্ছে, আমরা এখানে এই পেনের কারণে আমরা এখানে হু লিখতে পারবো না, লিখতে হবে হুইচ। কি লিখতে হবে? হুইচ। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। পরে দেখো, হোয়াট ডাজ হি লিভ। আচ্ছা বলো তো, লিভ তো বাস করা, তো সে কি বাস করে নাকি সে কোথায় বাস করে? তার মানে এখানে দেখো হোয়াট ব্যবহার করাটা ভুল হয়েছে। আমরা হোয়াটটা কেটে আসলে কি লিখতে পারবো? হোয়ার, কোথায়। হোয়ার ডাজ হি লিভ, এটা সরাসরি লিখে দিলাম। পরে দেখো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনগুলা? দেখো ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে দিস, দিস, তারপর হচ্ছে দ্যাট এবং দোজ। এগুলা ব্যবহার কখন ব্যবহার করবো? দেখো দিস বসে, দিসটা হচ্ছে আসলে সিঙ্গুলার এবং এটা কাছের বুঝায়। সিঙ্গুলার নাউন, এটা বলতে পারি আমরা সিঙ্গুলার নাউনের সাথে আমরা কি ব্যবহার করি? দিস ব্যবহার করি, এবং এটা কাছের জিনিস বুঝায়। দিস এটা হচ্ছে প্লুরাল, অর্থাৎ প্লুরাল নাউনের সাথে আমরা দিস ব্যবহার করব, এটাও কিন্তু কাছেরই বুঝায়, ঠিক আছে। আর দ্যাট, দ্যাটটা সিঙ্গুলার। আবার আরেকটা জিনিস মনে রাখতে পারো, দিস এবং দিস এটা প্রেজেন্ট টেন্সের ব্যবহার হয়। এই দুইটা জিনিস প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার হয়। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, এবং প্রেজেন্ট টেন্স হলে ব্যবহার হয়। আর দ্যাট এবং দোজ এগুলো ফার্স্ট টেন্সের জন্য ব্যবহার হয়, এবং দ্যাট মানে ওইটা, এবং সিঙ্গুলার নাউন হইলে অতীতের হইলে দ্যাট, আর যদি প্লুরাল হয় অতীতের হয় তাহলে লেখব হচ্ছে দোজ, এবং এগুলো দ্বারা দূরের বুঝে। খেয়াল করো, দিস প্যান্স আর মাই ফেভারিট। দেখো প্যান্স, এগুলো তো এই নাউনটা দেখো প্লুরাল, এটা কি প্লুরাল। আবার দেখো এখানে আর আছে, তাই না? তার তো প্রেজেন্ট টেন্স কে বোঝায়। তো প্রেজেন্ট টেন্স কে যদি বোঝায়, আমরা জানি কি এখানে নাউনটা যেহেতু প্লুরাল, হ্যাঁ, এই যে দেখো প্লুরাল হইলে আমরা ব্যবহার করতে হবে দিস। তাহলে আসলে এখানে এই দিসটা কেটে লিখতে হবে কি, এই দিসটা তো প্রথমত আমরা বুঝে নিলাম, এখানে এই দিসটা হচ্ছে একটা ভুল প্রয়োগ। তাহলে আমরা রেড মার্ক করলাম, এখানে দিসের পরিবর্তে কি লিখতে হবে বলো তো? লিখতে হবে দিস, ঠিক আছে। পরে দেখো আই নিড দিস বুকস। দেখো বুকস হচ্ছে প্লুরাল, হ্যাঁ, ইমিডিয়েটলি আমার তাৎক্ষণিক এই বইগুলো প্রয়োজন। বুকস এটা হচ্ছে প্লুরাল, তাই না? তার মানে আমরা খেয়াল করতে হবে এখানে প্লুরাল নাউন আছে, তো প্লুরাল নাউনের সাথে আসলে কি বসে বলতো? দিস। কি বসে? দিস। তো আমরা এখানে লিখতে হবে এই দিসের পরিবর্তে আমরা এখানে মার্ক করব, এটা হচ্ছে ভুল প্রয়োগ। কি প্রয়োগ? ভুল প্রয়োগ, যেহেতু এখানে সিঙ্গুলার লেখা আছে। তো এখানে দিসের পরিবর্তে কি লিখতে হবে? লিখতে হবে আমাদের হচ্ছে দিস। দেখো একটু আগে এখানে নাউনটা প্লুরাল ছিল, এই কারণে দিস ব্যবহার করছি, তাই না? এখানেও তো নাউনটা প্লুরাল, এই কারণে আমরা এখানে দিস ব্যবহার করতে পারবো না, করতে হবে কি দিস। কিন্তু আমি যদি লিখতাম আই আই নিড দিস বুক, তাইলে কিন্তু ঠিক ছিল, কারণ নাউনটা সিঙ্গুলার, তাই না? তখন কিন্তু আমরা দিসে নিতে হবে। পরে দেখো দিস প্রজেক্টস, দিস প্রজেক্টস ওয়ার মেড বাই দেম। আচ্ছা, এই প্রজেক্টগুলো তৈরি করা হয়েছিল তাদের কর্তৃক। এখন সমস্যা হয়েছে কি, দেখো প্রজেক্ট তো প্লুরাল, ঠিক আছে, প্লুরাল নাউনের সাথে কি বসে বলো তো? প্লুরাল নাউনের সাথে দিস বসে, তো এখানে তো দিস আছে, তাহলে ভুলটা কই আসলে? ভুলটা হয়েছে দেখো এখানে ওয়ার আছে। তো আমরা বলছিলাম ফার্স্ট টেন্স বুঝাইলে আমরা কি নিব? সিঙ্গুলার বুঝাইলে দ্যাট,
প্লুরাল বুঝালে দোজ। যেহেতু এখানে ওয়ার আছে, ওয়ারটা হচ্ছে একটা কি ফার্স্ট টেন্সের সিম্বল বা ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তো এই কারণে আমরা আসলে দিস ব্যবহার করতে হবে, লিখতে হচ্ছে দোজ। তাহলে আমরা এখানে মার্ক করব এই অংশটা হচ্ছে আমাদের ভুল, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের ভুল, মার্ক করলাম। পরে দেখো এখানে দিস এর পরিবর্তে লিখতে হবে আসলে দোজ, কি লিখতে হবে, দোজ, দোজ প্রজেক্টস ওয়্যার মেড বাই দেম। পরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলো আসলে ব্যবহার কম এবং এটা হচ্ছে বন্টন করা, ভাগ করা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইচ, হ্যাঁ, আইদার নেইদার, ইচ হচ্ছে প্রত্যেকটা বুঝায়, আইদার মানে হচ্ছে তোমার যে কোনো একটা বুঝায়, নেইদার মানে হচ্ছে কোনোটাই না, তো এগুলো আসলে ব্যবহার কম। পরে দেখো রিসিপ্রোকাল প্রোনাউন। এখন রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। তো ইচ আদার কখন ব্যবহার করবা, ইচ আদার দুইজনের মধ্যে বুঝাইলে ব্যবহার করবা ইচ আদার, আর ওয়ান অ্যানাদার ব্যবহার করবো হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে কি ব্যবহার করবা, ওয়ান অ্যানাদার। তো দেখো মিতা অ্যান্ড নিতু আর সিবলিংস, কয়জন এখানে বলো তো, মিতা অ্যান্ড নিতু দুইজন। দে লাভ, দে লাভ তারা ভালোবাসে ওয়ান অ্যানাদার। তো এখানে তো দে বলতে কয়জনকে বুঝাইছে বলো তো, এখানে কিন্তু আগেই ক্লিয়ার করছি মিতু এবং নিতু দুইজন, তার মানে এখানে ওয়ান অ্যানাদারটা হচ্ছে কি ভুল প্রয়োগ। তার মানে এখানে আমরা কি করতে হবে বলতো, আমরা এখানে মার্ক করব এবং ওয়ান অ্যানাদারের পরিবর্তে কি লিখতে হবে, দুইজনকে যেহেতু বুঝাচ্ছে ইচ আদার লিখতে হবে। তাহলে দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। পরে দেখো রিয়াদ, রফিক এন্ড রহমান, কয়জন, তিনজন, আর বেস্ট ফ্রেন্ডস তার হচ্ছে ভালো বন্ধু। এবার বলতেছে দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। এখন বলো তো এই দে দ্বারা কয়জনকে বুঝেছে, এই দ্বারা দে দ্বারা তিনজনকে বুঝেছে। তো দুইয়ের অধিক হলে আমরা কি ব্যবহার করি, ওয়ান অ্যানাদার, তার কিন্তু এখানে লেখা আছে কি ইচ আদার, তার মানে এখানে ইচ আদারের প্রয়োগটা হচ্ছে ভুল। তাহলে ইচ আদারের পরিবর্তে কি লিখতে হবে বলো তো, আমাদেরকে লিখতে হবে ওয়ান অ্যানাদার। এই হলো আমাদের উত্তর। পরে দেখো ইনডিফিনিট প্রোনাউন, এটা দেখো ব্যবহার কম, এগুলো ব্যবহার করা লাগে না, জাস্ট চিনে নাও। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ার্ডের শেষে যে সকল ওয়ার্ডের সাথে ওয়ান থাকে, যেমন সাম ওয়ান, ঠিক আছে, এভরি ওয়ান। তো ওয়ার্ডের শেষে ওয়ান থাকলে তা বুঝবে এটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন। আবার দেখো ওয়ার্ডের সাথে যদি বডি থাকে, যেমন দেখো সাম বডি, হ্যাঁ, এভরি বডি, নো বডি, বডি থাকলে এটাও কি ইনডিফিনিট প্রোনাউন। এছাড়াও দেখো ওয়ার্ডের শেষে যদি আইএনজি থাকে, যেমন দেখো সামথিং, নাথিং, এভরিথিং, তাইলেও এটা কি ইনডিফিনিট প্রোনাউন। আবার দেখো অল, অল মানে সবাই, কিন্তু ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে কেউ কাউকে বোঝাবে না। তো অল মানে সবাই, কোন সবাই এটা আমরা নির্দিষ্ট না। নান মানে কেউ না, মেনি মানে অনেকজন, ফিউ মানে কি কিছু সংখ্যক, মাছ মানে এটা আনকাউন্টেবল নাউনের পূর্ব বসে, লিটেল, হ্যাঁ, বোথ, এইগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিট প্রোনাউন এখানে প্রোনাউন রেফারেন্স একটু ব্যবহার কম। তো দেখো তোমরা যদি এই রুলস গুলা জাস্ট ব্যবহার বুঝো, তাইলে কিন্তু তোমরা এখানে যেই প্রোনাউন রেফারেন্সের উত্তরগুলো করতে পারবা ইনশাল্লাহ। আর বাকি রইলো কিছু প্র্যাকটিস করতে হবে, আসলে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের পরিপূর্ণতা আসবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোশ্চেনের সলভ নিয়ে। তার যারা ক্লাস করো নাই প্রোনাউন রেফারেন্সের আগের ক্লাসটা, অবশ্যই ক্লাসটা করে নিবা, তাইলে আসলে প্রোনাউন রেফারেন্সের সম্পর্কে তোমাদের একটা পরিপূর্ণ ধারণা হবে ইনশাল্লাহ।